আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা ইফতারের সময় বিভিন্ন প্রকার আইটেম দিয়ে ইফতার করি? আসলে এগুলো কোত্থেকে বাঙালিদের ইফতারের আইটেমে যোগ হলো? কোথা থেকে আসলো? কখনো কি চিন্তা করে দেখেছেন? চলুন তাহলে এই বিষয়ে আজকের আমি আলোচনা করব আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিশেষ চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব ইফতারের ইতিহাস। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে মূল আলোচনায়। বাঙালিরা বহু বছর আগে ইফতার করার সময় পানিতে চাল ভিজিয়ে রাখত, তারপর তা দিয়ে ইফতার করত। আস্তে আস্তে তাদের মাথায় ধারণা আসে চাল ভাজার বিষয় নিয়ে। তখন তারা চাল ভেজে তা দিয়ে ইফতার করত। পরবর্তীতে তারা খই, তারপর মুড়ি আবিষ্কার করলো। এক পর্যায়ে যখন তারা মুড়ি আবিষ্কার করলো, পরবর্তীতে তারা আফগানিস্তানের লোকদের কাছ থেকে ছোলা কিভাবে খায় সেই ধারণাটা পেল। কিন্তু বাঙালি মুড়ি আবিষ্কার করলো আর আফগানিস্তান ছোলা আবিষ্কার করলো। পরবর্তীতে মুড়ির সাথে ছোলা মিশিয়ে খাওয়ার ব্যাপারটা বাঙালিরা নিজেরাই আবিষ্কার করলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ১৫০ বছর পরে যখন ভারত উপমহাদেশে তথা বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়, তখন আরবেরা বাংলাদেশে আসতে শুরু করে এবং তাদের কাছ থেকে এবং ইসলাম প্রচারের মাধ্যমে বাঙালিরা জানতে পারল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় খেজুর খেতেন। এই জন্য বাঙালিরা ইফতারের সময় সুন্নাত হিসাবে খেজুর রাখত। মুঘল সম্রাটের সময় বাংলাদেশে জিলাপির প্রচলনটা শুরু হয় এবং মুড়ির সাথে জিলাপি মাখিয়ে খাওয়া মূলত বাঙালিরা আবিষ্কার করে। ভারত থেকে আলুর চপ, পেঁয়াজু এগুলা বাঙালিরা শিখে। পরবর্তীতে বাঙালিরা নিজের বুদ্ধিতে বেগুনি বানানো শিখে এবং ইরানের কাছ থেকে বাঙালিরা হালিম, কাবাব, বিরিয়ানি এগুলো শেখে। পরবর্তীতে বাঙালির ইফতারে এইগুলো যোগ হতে থাকে। তাহলে আফগানিস্তানের কাছ থেকে শিখলো, মোগলদের কাছ থেকে শিখলো, ইরানিদের কাছ থেকে শিখলো, ভারতের কাছ থেকে শিখলো এবং বাঙালিরা নিজেরাও কিছু আবিষ্কার করলো। তবে একটা বিরাট ব্যাপার, ভারত উপমহাদেশে ব্রিটিশরা বাংলাদেশ সহ ২০০ বছর স্বাধীন করার পরেও বাঙালিদের ইফতারের আইটেমে ব্রিটিশের কোনো খাদ্যদ্রব্য আইটেম হিসেবে যোগ হয়নি। এখন চলি তাহলে বাংলার দেওয়ান মুর্শিদ কালী খানের সময়ে চক বাজারকে একটা বাজারে পরিণত করলো এবং ওইখানে বিভিন্ন প্রকারের ইফতার সামগ্রী বিক্রি হতো। ওইখান থেকে মূলত সারা দেশে এই ইফতারের আইটেমগুলো ছড়াতে শুরু করলো। মূলত বাংলাদেশের চক বাজারটা হলো ইফতারের আইটেমের মূল কেন্দ্র। ওইখান থেকে সারা বাংলাদেশে এগুলা ছড়িয়ে যেতে লাগলো। এখন ২০২৩ সালে ২০২৩ সালে ইউনেস্কো বাঙালিদের ইফতারের আইটেমকে সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত করেন। এটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা যে এই যে জিলাপি, মুড়ি অনেক কিছু মিক্স করে খাওয়া পছন্দ করি এবং খেয়ে থাকি, আসলে এই ধারণাটা কখন থেকে আসলো? এই ধারণাটা আগেরকার সময়ে পর্যাপ্ত পরিমাণের ইফতার সামগ্রী জোগাড় করতে না পারার কারণে, লোক সংখ্যা বেশি থাকার কারণে তখন কি করতো, একই সাথে মিক্স করে মিশ্রিত করে ভাগ ভাগ করে খেত। মূলত ওইখান থেকেই শুরু হয় এরকম সব মিশিয়ে ভাগ করে খাওয়ার প্রচলন। এই ছিল ইফতারের ইতিহাস সম্পর্কে আমার কাছে তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে সবসময় একটা বিনীত অনুরোধ করে নেগেটিভ অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিকাশ চ্যানেলের সাথেই থাকুন, কারণ জানা বিকাশ চ্যানেল সবসময় অজানাকেই জানিয়ে থাকে।
জানা বিষয়ের চ্যানেল সবসময় সহজ, সরল, যুক্তিভিত্তিক, তথ্যভিত্তিক, বিজ্ঞানসম্মত, সম্মানজনক আলোচনা করে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।